হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? অনেক দিন পর আসলে সকলের সাথে দেখা হচ্ছে। তো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এক্সেপশনাল এডুকেশনের পক্ষ থেকে আরেকটা ভিডিও অনেক দিন পর আসলে লঞ্চ করা হচ্ছে এবং তোমরা সবাই জানো আসলে এক্সেপশনাল এডুকেশন হুইচ ইজ রান বাই মি রিফাত ভাইয়া। তো আজকে বিশেষ কিছু টপিক নিয়ে আসলে আলোচনা করতে হবে, যেহেতু হচ্ছে এইচএসসি পরীক্ষা একেবারেই শেষ হওয়ার দ্বার প্রান্তে। প্র্যাকটিক্যাল চলতেছে, কারো কারো হয়তো এটা 30 তারিখ বা 1 তারিখ পর্যন্ত চলবে। তো এরপর আসলে তোমাদের কাঙ্ক্ষিত যে অ্যাডমিশন জার্নিটা এবং সবচেয়ে কঠিন যে জার্নিটার সম্মুখীন হতে যাচ্ছ সেটা নিয়ে কিছু টুকটাক কথাবার্তা আসলে বলা দরকার, তাই দায়বদ্ধতা থেকে আসলে চলে আসলাম। তো আজকের আলোচনার বা আজকের যে ভিডিওটা সেটা শোনার মাধ্যমে তোমরা কী কী জানতে পারবা, সেখানে হচ্ছে কিছু কন্টেন্ট থাকবে, সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন এখানে লেখা আছে যে আলোচনার বিষয়বস্তু থাকবে কোন প্রিপারেশনের অবস্থা কেমন, দেন কোথায় জিপিএ মার্কস চাওয়া হয়, দেন সবার একটা কমন কোয়েশ্চেন যে মেডিকেলের ক্ষেত্রে কত মার্ক কাটা যাওয়ার পরও পরীক্ষা দেওয়াটা সেফ বা চান্স পাওয়ার বিষয়গুলো, দেন থাকে প্রস্তুতি বিষয়ক কিছু কথাবার্তা, দেন শেষে আলোচনাটা থাকবে যে ভর্তি পরীক্ষা চলার পথটা কেমন বা জার্নিটা কেমন, আর পরবর্তীতে সর্বশেষে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে সতর্কতা বিষয়সমূহ, কোন কোন জিনিসগুলো আসলে একটু সুন্দর মতো ফোকাস দিলে আসলে তোমার অ্যাডমিশন জার্নিটা ভালো হতে যাচ্ছে বা ভালো হতে পারে, এবং শেষে শিক্ষার্থী মনে আগত হওয়া কিছু প্রশ্ন নিয়ে কথাবার্তা বলবো। তো বেশি কথাবার্তা না বাড়িয়ে আসলে শুরু করি। তো প্রথমত আমার যে অংশটা আছে সেটা হচ্ছে কোন প্রিপারেশনের অবস্থা কেমন। এখন আমরা জানি সাধারণত প্রিপারেশন 3 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, একটা আমার ভার্সিটি প্রিপারেশন এবং একটা আমার মেডিকেল প্রিপারেশন। ঠিক আছে, যদি আমি স্টেপ বাই স্টেপ আগাই, সবচেয়ে ইজিয়েস্ট প্রিপারেশন কোনটা এই তিনটার মধ্যে আমি যদি বলি, মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট বলতে গেলে আসলে কোনোটাকে বলা হবে না, কিন্তু যদি চিন্তা করি তাহলে হচ্ছে মেডিকেল প্রিপারেশনটা হালকা একটু সহজ কম্পেয়ার টু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পেয়ার টু ভার্সিটি। কেন? কারণ মেডিকেলে হচ্ছে তোমার জাস্ট থিওরিটিক্যাল বেসিস পড়াশোনাই তোমাকে করা লাগে। এখানে তোমার ম্যাথমেটিক্যাল সেরকম হ্যাজার্ডাস বা সেরকম ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আসলে পড়তে হয় না বা প্র্যাকটিস করা লাগে না, যার কারণে এখানে জাস্ট হচ্ছে কি তুমি থিওরিটিক্যাল জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবা। জাস্ট একটাই প্রতিবন্ধকতা থাকে, সেটা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে তোমাকে 2 থেকে 3টা রাইটারের বই আসলে ফলো করতে হয়, এবং ইনফরমেশনের ক্ষেত্রে দেখা যায় এক এক বইয়ে আসলে এক এক রকম ভ্যারাইটি থাকে কিছু স্পেসিফিক ইনফরমেশনের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যেটা আইডিয়াল আমার রাইটার থাকে, আমি যেটাকে ফলো করি, সাপোজ ধরো আমরা এইচএসসি লেভেলের ক্ষেত্রে আইডিয়াল হিসেবে আমরা গাজী আজমলের বইকে ফলো করতাম বোটানির ক্ষেত্রে, এবং জুলজির ক্ষেত্রে আমরা আবুল হাসানের বইকে, জুলজির ক্ষেত্রে গাজী আজমল, বোটানির ক্ষেত্রে আমরা আবুল হাসানের বইকে ফলো করে থাকি। তো দেখা যায় মাজেদা ম্যাডামের বইয়ে এক এক রকম ইনফরমেশন থাকে, মানে দুইটা বইয়ের মাঝে এরকম কম্প্যারিজন করা যায়। ইভেন ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার আর তপন স্যারের মধ্যে অনেক ইনফরমেশনের এদিক সেদিক থাকে। তো এসব ক্ষেত্রে একটু সতর্ক হতে হয় আর কি। এবং এসব ক্ষেত্রে তোমার কারেক্ট অ্যান্সার কোনটা সেটা হচ্ছে আসলে বিভিন্ন কোচিং সেন্টারে যেসব সহায়িকা বইগুলো থাকে, রেটিনার ডাইজেস্ট থেকে শুরু করে যেসব বইগুলো থাকে শর্টকাট বেসড, ওইসব বইয়ে আসলে জিনিসগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে তারা, এবং ভুল সঠিক কোনটা সেটা তারা সেখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে। সুতরাং সেক্ষেত্রে সচেতন হতে হবে। দেন অনুশীলনীর বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার মেডিকেলের ক্ষেত্রে। অনুশীলনের ক্ষেত্রে দেখা যায় আসলে বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেলের প্রত্যেক বছর অনুশীলনের কোশ্চেন থেকে অলমোস্ট অনেকটুকু রিপিট হয়, অনেক প্রশ্ন রিপিট হয় অনুশীলনীর ক্ষেত্রে। সুতরাং অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে তোমার চর্চা করার বিকল্প নাই। সেখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হোক বা যে চ্যাপ্টারটাই দেখা হোক। মানে দেখা যায় কি প্রত্যেক বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেনটা 100টা প্রশ্ন যদি যাচাই করা হয়, দেখা যায় অলমোস্ট 30-35% প্রশ্ন আসলে অনুশীলনী থেকে তারা তুলে দেয়। সো অনুশীলনের কোনো বিকল্প নেই আসলে প্রস্তুতির ক্ষেত্রে। দেন আরেকটা জিনিস সেটা হচ্ছে একটা প্রশ্ন যেটা সবাই করে সেটা হচ্ছে অনুশীলনীতে অনেকগুলো প্রশ্নের উত্তর আসলে ভুল দেওয়া থাকে। তো এসব ক্ষেত্রে আসলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা সঠিক উত্তর সেটা দাগাবো নাকি যেটা ভুল সেটাকে ভুল মেনে নিয়ে আসলে ভুল দাগাইতে হবে? এই ক্ষেত্রে হচ্ছে আসলে বেশিরভাগ ক্ষেত্রে রেফার করা হয় যে এটা জাস্ট ফর মেডিকেলের ক্ষেত্রে যেটা ভুল থাকে আমার অনুশীলনীতে সেটা আমি ভুল জেনেও ভুল আমাকে দাগাতে হবে, কারণ তারা হচ্ছে আসলে উত্তরপত্র মূল্যায়ন করার ক্ষেত্রে অনুশীলনীতে যে উত্তরটা থাকে ওটাকেই হচ্ছে দ্রুত সময়ের মধ্যে দেখে তারা ওএমআর শিটগুলো মূল্যায়ন করে, বা ওএমআর শিটে অ্যান্সার শিটটা তারা প্রোভাইড করে এভাবে অনুশীলনীর উত্তরটাকে দেখে। সো অনুশীলনীটা ভুল হলেও তোমাকে আসলে ভুল মেনে নিয়ে ভুলটা দাগাইতে হবে, এটা একটা বিষয়। তারপর হচ্ছে আরেকটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে
মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে আসলে কোচিং সেন্টারে যেসব বইগুলো থাকে, অনেকগুলো বই থাকে, ডাইজেস্ট থাকে বা আর অনেক রকম নামে বই চলে বাজারে। তো সেগুলোর গুরুত্ব কেমন, এটা নিয়েও আমাকে অনেকে প্রশ্ন করে স্টুডেন্টরা। তো এক্ষেত্রে আমি বলবো আসলে ওই বইগুলোতে অনেকগুলো শর্টকাটস থাকে, অনেক অনেক জিনিস তোমাকে যেহেতু মুখস্থ করা লাগে, তুমি আসলে সহজভাবে এতগুলো জিনিস আসলে মুখস্থ করতে পারবে না। সেই ক্ষেত্রে যদি আমি একটু ভিন্ন কোনো ফরম্যাটে গিয়ে জিনিসগুলো মুখস্থ করতে যাই, তখন জিনিসটা আমার জন্য মুখস্থ করাটা ইজিয়েস্ট হয়। তো ভিন্ন ফরম্যাট মানে ওইসব বইগুলোতে আসলে দেখা যায় কবিতা ছন্দে বা কোনো একটা ওয়ার্ডকে নিয়ে তারা আক্ষরিকভাবে জিনিসগুলোকে মুখস্থ করার বিভিন্ন টেকনিক্স দিয়ে দেয়, সেভাবে তারা মুখস্থ করায়। সো ওইসব জিনিসগুলো যদি তুমি আত্মস্থ করতে পারো তাহলে সেটা তোমার জন্য ভালো। হ্যাঁ, আর নেক্সটলি এক্সাম দেওয়ার ইম্পর্টেন্স এটা কেমন আসলে মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে। আমি বলবো মেডিকেল প্রিপারেশন হোক বা যে প্রিপারেশনে হোক, আসলে তোমাকে এক্সাম দিতে হবে এবং এক্সামটা তোমার রেগুলার বেসিসে হওয়া উচিত। এখন বলতে পারো যে বিভিন্ন প্ল্যাটফর্ম তো আসলে আমাকে এই অফারগুলো করে, অনলাইন প্ল্যাটফর্ম থাকে, অফলাইন প্ল্যাটফর্ম থাকে, তাহলে আমি কোনটাকে প্রেফার করব? এক্ষেত্রে আমি বলবো যেগুলো অনেকগুলো হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে অনেক প্ল্যাটফর্ম আছে, টেলিগ্রামে হোক বা আদার ওয়েবসাইটে বা আদার অ্যাপে হোক, তার বিভিন্ন রকম আসলে ফ্রি এক্সাম প্রোভাইড করে। সুতরাং তুমি অনলাইনে যদি কোনো কিছুর অফার নিতে চাও, তাহলে আমি বলবো তুমি অনলাইনে চাইলে এসব ফ্রি প্ল্যাটফর্মে বা ফ্রি অ্যাপের এক্সামগুলোর সুবিধাটা নিতে পারো, বাট তোমাকে হচ্ছে অবশ্যই অফলাইনেও এক্সাম দিতে হবে। সো অফলাইনে এক্সাম দেওয়ার ক্ষেত্রে তোমাকে একটা স্বনামধন্য কোচিং সেন্টারে অবশ্যই এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে। নট নেসেসারি যে তোমার আসলে কোচিংগুলোর সাথে ক্লাস করতে হবে, এমন কিছু বাধ্যবাধকতা নাই। ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে হয়তো ক্লাস করাটাই মানে জরুরি, কিন্তু যারা সেকেন্ড টাইমার আসো, আমার সেকেন্ড টাইমার যারা বন্ধু আসো, তারা অলরেডি একবার তোমরা প্রস্তুতি নিয়ে ফেলছো এবং তোমরা জানো যে সেখানকার ক্লাসগুলো কোন বেসিসে হয়ে থাকে এবং কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটাও তোমার জানা। জাস্ট তোমার এখন একটু যা পড়ছো সেইটাকে হচ্ছে আরেকবার একটু ভালো মতো ফোকাস করে রিভাইজ দিতে হবে। নিজের ভুলটা কোথায় ছিল প্রথমবার সেটা শুধরে নিয়ে আসলে পরীক্ষার মাধ্যমে হোক বা বিভিন্ন মাধ্যমে নিজের প্রস্তুতিটাকে আরও জোরালো করে তোমাকে আসলে কনফিডেন্ট হতে হবে যে না, আমিও মেডিকেলে পারবো। ঠিক আছে? সো এভাবে জাস্ট প্রস্তুতি নিতে থাকো। আর ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে তো বললামই, কোচিং সেন্টার অবশ্যই ক্লাস করাটা জরুরি একটু। তারপর পাশাপাশি বইগুলোরও ইম্পর্টেন্সই আছে অনেক। আর সবচেয়ে মেইন যেটা হচ্ছে রিলায়েবল সোর্স, সেটা হচ্ছে আমার মেইন বই। প্রথমে যদি তুমি প্রিপারেশনের ক্ষেত্রে কথা বলো, এক্ষেত্রে আমার 3 নাম্বার যে পয়েন্টটা মার্ক আউট করছি, 4 নাম্বার যে পয়েন্টটা মার্ক আউট করছি প্রস্তুতি বিষয়ক কথাবার্তা, এটাও অনেকটা চলে আসছে। মানে একটা প্রসঙ্গে আসলে প্রস্তুতি বিষয়ক কথাবার্তাগুলো চলে আসে। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে প্রস্তুতি বিষয়টা এমন হবে যে তুমি আসলে প্রথমে মেইন বইটাকে রেফার করবা। মেইন বই ভালো মতো তোমাকে আত্মস্থ করতে হবে, মেইন বইয়ের সব কিছু খুঁটিনাটি তোমাকে জানতে হবে। দেন তুমি হচ্ছে রেটিনা ডাইজেস্ট হোক বা বিভিন্ন বাজারে যে নামে চলে বইগুলো ফলো করো। দেন হচ্ছে তোমাকে কি মেডিকেল কোশ্চেন ব্যাংক অবশ্যই ফলো করতে হবে, এবং দেন হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে। আবার এক্সাম দিয়ে তুমি হচ্ছে এমন না যে তোমার প্রস্তুতি হয়তো হাইয়েস্ট লেভেলে আছে কিন্তু তারপরে তুমি ভুল করবা না, এমন কিন্তু মানে কোনো মানুষই নাই, সবাই ভুল করবে। ঠিক আছে? বা অনেক সময় দেখা যায় আমি প্রস্তুতি নিছি কিন্তু আমার যথাযথ প্রস্তুতির সাথে আসলে আমার পরীক্ষার মার্কের সামঞ্জস্যতা নাই। এসব ক্ষেত্রে আমি বলবো আসলে ধৈর্য হারাওয়া যাবে না। সবার লাইফের আসলে চলার পথে একরকম হয় না, কারো কখনো আপস অ্যান্ড ডাউনস থাকে। তো এক্ষেত্রে করার দরকার কি, কোচিংয়ের যে র্যাঙ্কিং বা কোচিংয়ের মার্ক সেটা কখনো তোমাকে ডিফাইন করবে না যে তুমি আসলে মেডিকেলে চান্স পাচ্ছ বা ডিএমসিতে চান্স পাচ্ছ, এমন কোনো কিছু আসলে ডিফাইন করবে না। এখান থেকে জাস্ট তুমি তোমার একটা পজিশন ক্যারি করতে পারো যে না, আমি এই সিচুয়েশনে আছি, এবং সেখান থেকে ইমপ্রুভ করার ওয়েটা তুমি আরও বের করতে পারবা। ঠিক আছে? সুতরাং এখানে যদি ভুল হয় কোনো কিছু, তাহলে সেটাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবা যদি অনলাইনে পরীক্ষা হয়, আর অফলাইন হলে অবশ্যই কোয়েশ্চেনটা রাখবা। কোয়েশ্চেনটা রেখে সেই জিনিসটা যখন আবার সুন্দরভাবে ডিপলি তুমি স্টাডি করবা, তখন হচ্ছে তুমি এই প্রশ্নগুলো নিয়ে দেখো। তখন যদি না পারো তখন হচ্ছে কি একটা অ্যালার্মিং থিং, বাট কোনো কিছু প্রথমবারে ভুল হয়ে গেলে সেটা নিয়ে আসলে টেনশন করার দরকার নেই। তো এই গেল মোটামুটি কথাবার্তা মেডিকেল নিয়ে। দেন আসে হচ্ছে কম্পারেটিভলি ইজিয়েস্ট আমার ভার্সিটি। আচ্ছা, ভার্সিটির আগে আমাকে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলতে হবে। এখন জানা উচিত আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কেমন। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা হচ্ছে মানে কাইন্ড অফ তোমরা যে এইচএসসিতে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলো সলভ করতা অনেকটা ওই রকমই, কিন্তু ওইখানে হচ্ছে তোমার ম্যাথগুলো মোটামুটি ইজিয়েস্ট ছিল। বাট এখানে তোমার দেখা যায় কি, একটা কোশ্চেনের মধ্যে আমি চাইলে 3 থেকে 4টা টপিককে একসাথে রিলেট করে কোশ্চেন করতে পারি, এমন কোশ্চেনই থাকে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে। মানুষ মানে জনসম্মুখে আসলে অনেক কিছু শোনা যায় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে কোশ্চেন কঠিন হয়, প্রিপারেশন অনেক হার্ড। নট লাইক দ্যাট। তোমার যদি হচ্ছে বেসিকটা ঠিক থাকে এবং তুমি যদি রিলেট করতে পারো যে তোমার প্রশ্নে আসলে কী চাওয়া হচ্ছে, সেখান থেকে আসলে আমি কোন ডেস্টিনেশনে পৌঁছাবো, তাহলে তোমার জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা ওয়াইস ওয়ান। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে জাস্ট
একটা জিনিস, একটা সিম্পল একটা ওয়ে, সেটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মোর। তুমি যত বেশি ম্যাথমেটিক্যাল থিঙ্ক প্র্যাকটিস করবে ততই তোমার প্রিপারেশনের বেসটা আসলে মজবুত হবে। এক্ষেত্রে তোমার প্রিপারেশনটা খুব জরুরি। এবং প্রথমত সব ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমার মেইন বইটাকে ভালো মতো জোর দিতে হবে। মেইন বই ইসাক স্যার হোক, তপন স্যার হোক, ফিজিক্সের ক্ষেত্রে যেটাই ফলো করো, বা কেমিস্ট্রিতে হাজারি স্যার, যেটাই ফলো করো না কেন, তোমাকে আগে মেইন বইয়ের বেসিকগুলো ভালো মতো জানতে হবে। সূত্র ভালো মতো মুখস্থ আছে কিনা, পারতেছো কিনা, তুমি একটার সাথে আরেকটা রিলেট করে কোনো প্রবলেম করতে পারতেছো কিনা, এইসব জিনিসগুলো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পরে দেন হচ্ছে তুমি মেইন বই ফলো করলো, মেইন বইয়ের ম্যাথ সবগুলো করলো, করার পরে তুমি চলে যাবা ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকে। উদ্ভাস হোক, এসিএস হোক, বা স্বনামধন্য অনেকগুলো কোচিং সেন্টার আছে আসলে যারা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের জন্য সার্ভিস প্রোভাইড করে। তো তাদের বইগুলো থেকে হচ্ছে তুমি শর্টকাটস দেখতে পারবা, কারণ এখানে আসলে সময় খুব কম, সময় স্বল্প হলেও তোমাকে কিন্তু কি প্রবলেমটা সুন্দরভাবে সলভ করে আসতে হবে। সো শর্টকাট জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এসব বই থেকে আসলে শর্টকাট জানতে পারবা, প্লাস এখানে অনেকগুলো প্র্যাকটিস থাকে, মানে প্রবলেম থাকে, অনেক প্রবলেম করা থাকে, অনেক প্রবলেম আবার প্র্যাকটিস আকারে থাকে, এগুলো করতে পারবা। এমসিকিউ থাকে, এগুলো করতে পারবা। হ্যাঁ, এগুলো যত বেশি প্র্যাকটিস করবা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ততই তোমার আসলে কি প্রবলেম সলভিং হ্যান্ডটা স্ট্রং হবে এবং তোমার ইউটিলাইজেশন পাওয়ারটা যথেষ্ট পরিমাণে ডেভেলপ হবে। তখন হচ্ছে তুমি ইনস্ট্যান্ট কোনো একটা কেসে যখন তোমাকে হুট করে কোনো কিছু পরীক্ষা দিতে বলা হলো, তখন তুমি সেটা সুন্দরভাবে রিড আউট করতে পারবা কোয়েশ্চেনটা। তো প্র্যাকটিস ডিপেন্ডেন্ট একটা থিং ইঞ্জিনিয়ারিং। এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে নট নেসেসারি যে সবই ম্যাথ আসবে, থিওরিটিক্যাল জিনিসও আসতে পারে। যেমন যদি আমি ফিজিক্সে হয়তো ম্যাথ আসবে, বাট আমি যদি প্রিপারেশনের ক্ষেত্রে ফিজিক্স থেকে শিফট হয়ে কেমিস্ট্রির দিকে যাই, তখন আমার প্রিপারেশনটা হয়ে যাবে আসলে অনেকটা একটু থিওরিটিক্যাল বেসিস। দেখা যাবে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে তোমার 60% থিং হচ্ছে তোমাকে থিওরিটিক্যাল জিনিসগুলো কভার করা লাগবে, 40% থিং থাকবে তোমার ম্যাথমেটিক্যাল জিনিসগুলো। ম্যাথের ক্ষেত্রেও আবার তোমাকে একটু সিলেক্টিভ হতে হবে, তোমাকে সব রকম ম্যাথ আসলে প্র্যাকটিস করতে হবে না। তোমাকে কখনো অ্যাডমিশনের মতন একটা কম্পিটিটিভ জায়গায় কখনো কেপিকেসি এর ম্যাথ দেওয়া হবে না, বা তোমাকে কখনো অনেক বড় টাইপের কোনো ম্যাথ দেওয়া হবে না। তোমাকে এমন একটা ম্যাথ দেওয়া হবে যেটার মধ্যে তোমার কয়েকটা থিওরি জাস্ট রিলেট করা থাকবে, একটা ধরতে পারলে বাকিগুলো তোমার ইজিলি চলে আসবে, এমন টাইপের প্রবলেমগুলো দেওয়া হয় কেমিস্ট্রির ক্ষেত্রে। আর থিওরি বলতে গেলে যেগুলো আমার ইম্পর্টেন্ট জিনিস ওগুলো থেকেই আসে, খুব বাইরের কিছু আসে না। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে একটা সুবিধা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে তুমি রিটার্নের জন্য প্রিপারেশন নেওয়া যে কথা, তুমি এমসিকিউর জন্য প্রিপারেশন নেওয়া আসলে সেম কথা। দেখা যাবে কি তুমি যদি চিন্তা করো যে কুয়েট পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা প্রশ্নের মার্ক কিন্তু 6 করে। অলমোস্ট তোমাকে রিটার্ন টাইপ প্রিপারেশনটাই আসলে এখানে ক্যারি করতে হচ্ছে। এমসিকিউ মানে এই না যে আমার গতানুগতিক স্টাইলে একটা এমসিকিউ দিয়ে দিল এবং ওইটা তুমি ইজিলি প্রবলেম সলভ করতে পারবা, ওই রকম না। অনেকটা হচ্ছে রিটার্ন বেসিস প্রিপারেশন হবে। সুতরাং তুমি জাস্ট এমসিকিউ প্রিপারেশন নিলেও আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে রিটার্নের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, আলাদাভাবে নেওয়ার কিছু নাই এখানে, ঠিক আছে। আবার তুমি যদি বুয়েট এবং রুয়েটকে চিন্তা করো, সেক্ষেত্রে হচ্ছে তোমার প্রিলিমিনারি একটা স্টেজ আছে। যেহেতু আমরা জানি এই দুইটা ইনস্টিটিউশনে আসলে 2 স্টেজে ভর্তি পরীক্ষা হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আসলে এমসিকিউ প্রিপারেশনও হালকা নিতে হয়। তবে এই ক্ষেত্রে মানে প্রিপারেশনটা খুব বেশি শিফট হবে না, এটা জাস্ট একটু ভার্সিটি ওরিয়েন্টেডও হইতে হবে, প্লাস রিটার্ন টাইপও হইতে হবে। বিষয়টা এমন, এমসিকিউতে তোমার যেটা প্রিলিমিনারি স্টেজ থাকে 100টা কোশ্চেনের, সেখানে তোমাকে সব কিন্তু আসলে রিটার্ন টাইপ বা লং টার্মের ম্যাথ দিবে, বিষয়টা এমন না। অনেকটা হচ্ছে ভার্সিটি টাইপেরও কোশ্চেন দেওয়া থাকে। তো এক্ষেত্রে হচ্ছে তোমাকে একটু ভার্সিটি ওরিয়েন্টেড প্রিপারেশনও নিতে হবে, পাশাপাশি তোমাকে রিটার্ন প্রিপারেশনটাও কন্টিনিউ করতে হবে। আবার চুয়েটের ক্ষেত্রে রিটার্ন সবই তো একসাথে চলে আসতেছে। মানে বলতে গেলে পুরো ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য তুমি জাস্ট একটা টাইপের প্রিপারেশন নিলেই যথেষ্ট হয়। তুমি যদি রিটার্ন প্রিপারেশন নাও, তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য তোমার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিভিত্তিক কথাবার্তা। আর ভার্সিটি প্রস্তুতিভিত্তিক কথাবার্তা হচ্ছে কম্পেয়ার টু ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি হচ্ছে মোটামুটি তুলনামূলক সহজ, এবং এখানে তোমার প্রবলেমগুলো আসলে অত বড় করে দেওয়া হয় না, এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের মার্কও কিন্তু কম থাকে। ইঞ্জিনিয়ারিংয়ে তোমার দেখা যায় কি, তুমি যদি কুয়েটে বা বুয়েটের রিটার্নের কথা বলো, বুয়েটের রিটার্নে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক থাকে 10, কিন্তু এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক থাকবে 100। ওই রকম একটা মূল্যায়ন থাকে এখানে কোয়েশ্চেনগুলো অত বড় করে দেওয়া হয় না। এবং দেখা যাবে কি, তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো অ্যানালাইসিস করো বিভিন্ন ভার্সিটি, দেখবা বেশিরভাগ ক্ষেত্রে বিগত 2-3 বছর অ্যানালাইসিস করলেই তুমি বুঝতে পারবা আসলে যে সবগুলো ভর্তি পরীক্ষায় আসলে তার প্রিভিয়াস ইয়ারের সাথে কোয়েশ্চেনের টাইপগুলো মিলে যায়, জাস্ট ডেটা চেঞ্জ হয় বা কোয়েশ্চেনে তোমার ডেস্টিনেশনটা চেঞ্জ করে দেয়, বাট টাইপটা কিন্তু অলওয়েজ সেম থাকবে, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে তোমরা টাইপ ভিত্তিক পড়াশোনাও করতে পারো, সেটাও ইফেক্টিভ। বাট
আমি এটাতে কখনো ফোকাস দিব না, মানে এটাতে কখনো জোর দিয়ে বলবো না যে টাইপ ভিত্তিক পড়াশোনা করলে তোমার আসলে চান্স হয়ে যাবে। একটা স্টুডেন্ট চান্স পাওয়ার ক্ষেত্রে তার যদি বেসিকটা ঠিক থাকে, তাকে যে কোনো কোয়েশ্চেন আসলে দিলেও সে হচ্ছে কি সেটা সুন্দরভাবে হ্যান্ডেল করে যথাযথ সময়ে টাইম মেনটেন করে, সে কিন্তু কি ভালো একটা পরীক্ষা দিয়ে আসবে এবং সে তার মেধার ভিত্তিতে একটা যোগ্যতা অনুসারে সুযোগ পাবেই। সুতরাং ভার্সিটি প্রিপারেশন এরকম, তবে ভার্সিটি প্রিপারেশনে তোমার হ্যাঁ একটু থিওরিটিক্যাল জিনিসও তোমাকে পড়তে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে যেমন একেবারে মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাকে যদি সামারি করি, ওইখানে আমি থিওরি বলতে জাস্ট কেমিস্ট্রিতে আমি জোর দিছি, কিন্তু আমি ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে জোর দিই নাই। কিন্তু এক্ষেত্রে ভার্সিটিতে তোমার আসলে থিওরিটিক্যাল কোয়েশ্চেনও হইতে পারে। সুতরাং তোমাকে থিওরিটিক্যাল জিনিসেও সেম ইম্পর্টেন্সি দিয়েই, মানে রিটার্নের মতো ম্যাথমেটিক্যাল প্রবলেমের মতন সেম ইম্পর্টেন্সি দিয়ে আসলে তোমাকে থিওরিটিক্যাল জিনিসগুলো ডিল করতে হবে ভার্সিটি প্রিপারেশনে। আর বায়োলজির ক্ষেত্রে যারা বায়োলজি প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে মানে বলবো যে খুব বড় কোনো জিনিস আসলে তোমাকে এক্সপ্লেনেশন না করে চাওয়া হয় না, ঠিক আছে। যেহেতু ভার্সিটিতেও কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমার রিটার্ন থাকে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকে, খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকে, বা আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় থাকতে পারে। তো ওইসব ক্ষেত্রে রিটার্নের যারা প্রিপারেশন নিতে চাও বা যারা এগুলো নিয়ে প্রশ্ন করো আমার কাছে, তাদের ক্ষেত্রে তাদের জন্যই আসলে বলা, সেটা হচ্ছে খুব বড় ধরনের আসলে কোনো প্রশ্ন তোমাকে চাওয়া হবে না, তোমাকে খুব ছোট ছোট ব্যাখ্যা দিবে। তোমরা যেমন এইচএসসিতে যেসব অনুধাবনমূলক যেসব প্রশ্নগুলো তোমরা সলভ করতা, ওই রকম অনুধাবনমূলক প্রশ্নগুলোই আসলে এখানে দেওয়া হয়। 4-5 বাক্যে তোমার একটা জিনিস এক্সপ্লেন করতে হবে, সেটার মার্ক থাকবে 2 বা 2.5 এইরকম। সুতরাং খুব বড় জিনিস তোমাকে প্র্যাকটিস করতে হবে না রিটেন প্রিপারেশনের ক্ষেত্রে। সেম এস তোমার যদি এমসিকিউ হয়, তোমার যদি দাগানো বই থাকে, এইচএসসি লেভেল থেকে যদি তুমি বইটা দাগাই আসো সুন্দর করে, তোমার জন্য চ্যাপ্টারটা সামারি অনেকটা হয়ে যায়। দাগানো লাইনগুলোই জাস্ট পড়লে ওখান থেকে জাস্ট চলে আসে। একেবারে মেডিকেলের মতন ডেপথ থেকে অন ডেপথ থেকে আসলে ভার্সিটিতে কোয়েশ্চেন করার সুযোগটা হয় না। এবং টাইপ অনেক সময় কমন থাকে, অনেক সময় দেখা যায় তোমার বিগত 10-15 বছরের কোয়েশ্চেন যদি সলভ করো, দেখা যায় অনেকগুলো তুমি কি প্রিভিয়াসের কমন পাইতে পারো। প্রত্যেকটা ভার্সিটির ক্ষেত্রে কথাটা আসলে সেম। তো মোটামুটি এই গেল আসলে প্রিপারেশন ভিত্তিক অবস্থা। নেক্সট টপিকে যদি যাই, সেটা হচ্ছে কোথায় আসলে জিপিআর মার্কস চাওয়া হয়। আচ্ছা, জিপিআর মার্কস চাওয়া হয় আসলে আমার মেডিকেলে, আমার জিপিআর মার্কস চাওয়া হয় ঢাকা ইউনিভার্সিটিতে, আমার জিপিআর মার্কস চাওয়া হয় এগ্রিকালচারে, এগ্রি ক্লাস্টার যেটাকে আমরা জানি, এসব জায়গায়। তারপর তোমার আরও কয়েকটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাধারণ বিশ্ববিদ্যালয় থাকে, যেমন হাজী দানেশ থাকে, খুলনা ইউনিভার্সিটিও যথাসম্ভব থাকতে পারে, এরকম আরও কয়েকটা ভার্সিটি থাকে। এসব জায়গায় তোমার জিপিআর মার্কস থাকে। হ্যাঁ, তো এসব ক্ষেত্রে বলে রাখি, যদি ডিউর ক্ষেত্রে জিজ্ঞাসা করো, ডিউর ক্ষেত্রে তোমার জিপিআর মার্কসটা 20, মেডিকেলের ক্ষেত্রে জিপিআর মার্কসটা তোমার 200, তারপরে হচ্ছে হাজী দানেশেও অলমোস্ট 20, তারপর এগ্রিকালচারে তোমার 50 থাকে, খুলনা ইউনিভার্সিটিতে কত থাকে এক্স্যাক্ট আসলে আমার জানা নেই। তো এরকম জিপিআর মার্কস থাকে। এক্ষেত্রে আবারও প্রিপারেশন ভিত্তিক কিছু কথাবার্তা চলে আসতেছে। মেডিকেলের ক্ষেত্রে আসলে এটার সাথে আবার 3 নম্বর প্রশ্নটা রিলেটেড, যেহেতু মেডিকেল রিলেটেড কথাবার্তা বলা হচ্ছে। মেডিকেল আসলে 200 নম্বর জিপিআর মার্ক থাকে। এই বছর যদিও সার্কুলারে এটা অনেক ক্ষেত্রে রিউমার্স আকারে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে এই বছর মার্কটা আসলে কমে 100 নম্বরে চলে আসতে পারে। 100 নাম্বার হোক বা 200 নাম্বার হোক, এসব ক্ষেত্রে এসব প্যাটার্ন না। যে স্টুডেন্টের আসলে রেজাল্ট যাই হোক, মার্কটা কাটা গেলেও যদি হচ্ছে একটা স্টুডেন্টের এর মধ্যে থেকে 90% মার্কস থাকে, জিপিএর ক্ষেত্রে 90% মার্কস থাকে, তার আসলে মেডিকেল পরীক্ষায় বসাটা উচিত এবং ভালো প্রিপারেশন থাকলে তার সুযোগও হবে। কিন্তু এর নিচে যদি আসলে চলে আসে, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা হাইলি একটু কম থাকে। এমন বলবো না যে একেবারেই চান্স পাবা না, বাট একটু পসিবিলিটি বা প্রবাবিলিটিটা একটু কমে যায়, ঠিক আছে। সো মোটামুটি আমি রেফার করবো যে যাদের হচ্ছে আসলে জিপিএ নাম্বারটা কেটে, মানে জিপিএ যাই হোক নাম্বার কেটে আসলে 200-তে 180 প্লাস বা 100-তে 90 বা 85 না 87 বা 90 প্লাস থাকে, তারা আসলে মেডিকেল প্রিপারেশনটা নেওয়া উচিত। এবং বাকিটা হচ্ছে নিজেকে উজাড় করে দিয়ে আসলে ভালো প্রস্তুতির মাধ্যমে তোমার চান্সটা তুমি নিশ্চিত করতে পারবা, ঠিক আছে। এক্ষেত্রে আরেকটা জিনিস আমার বলে রাখা উচিত, যে এখন যেহেতু সদ্য এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে গেছে, অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বে আসল যে রেজাল্ট কেমন হতে যাচ্ছে, আমার মেডিকেল প্রিপারেশন নেওয়াটা উচিত কিনা, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট আসলে একটা প্রিপারেশনে স্টার্ট করছে, রেজাল্ট দেয় এক মাস বা 1.5 মাস পরে। 1.5 মাস পরে তো যার কাঙ্ক্ষিত রেজাল্টটা না পাওয়ার কারণে আসলে
প্রিপারেশন শিফট হয়ে যায়। অনেকে দেখা যায় মেডিকেল প্রিপারেশন নিচ্ছে কিন্তু রেজাল্ট হয়তো 5 আসে নাই বা মন মতো একটা রেজাল্ট আসে নাই, যার কারণে রেজাল্ট প্রিপারেশন শিফট করে সে ভার্সিটিতে চলে গেছে। তো এইসব ক্ষেত্রে আমি বলবো কি, যদি হচ্ছে তোমার কনফিউশন থাকে আসলে তোমার জিপিএ 5 আসবে কিনা বা তোমার অমুক জিপিএ আসবে কিনা, 4 পয়েন্ট সামথিং মিনস 4.9 আপ বা 4.85 আপ যদি আসবে বা আসবে না এমন যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাদের ক্ষেত্রে আমি বলবো আসলে কুইকলি তুমি ভার্সিটিতে শিফট করো, অথবা তোমার যদি বেসিক ভালো থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে শিফট করতে পারো। হ্যাঁ, তো এই জিপিএ মার্কস হচ্ছে এইসব জায়গাগুলোতে চাওয়া হয় এবং সব ক্ষেত্রে মোটামুটি সেম টাইপেরই কথাবার্তা। দেন 3 নম্বরও ডিসকাস করা হয়ে গেছে, প্রস্তুতি বিষয়ক কথাবার্তাও ডিসকাস করা হয়ে গেছে। আচ্ছা, ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট নিয়ে আসলে একটু কথাবার্তা বলা উচিত। ভর্তি পরীক্ষার রিকোয়ারমেন্ট আসলে প্রতি বছরের নেই এবছর হবে, এটার আসলে গ্যারেন্টি দিতে না পারলেও অলমোস্ট আমি 90% বলতে পারি যে এবছর তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্টগুলোতে কিছু কম্প্রোমাইজ করা হবে। যেমন যদি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলি, বুয়েটে এইচএসসি 20 অটো পাসের বছর থেকে শুরু করে স্টিল 2024 পর্যন্ত সবসময় জিপিএ 5 চাওয়া হইতো। সরি, জিপিএ 5 না, এসএসসিতে হচ্ছে 4 পয়েন্ট চাওয়া হইতো এবং এইচএসসিতে 20-এর সময় হয়তো জিপিএ 5 চাওয়া হয় না, কিন্তু এরপর থেকে 21 থেকে আসলে জিপিএ 5 চাওয়া হয়েছে। এবং অনেক ক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে একটা পার্সেন্টেজ চাওয়া হয়তো। অনেক সময় দেখা যেত এটা রেজাল্টের উপর ডিপেন্ড করে 85% মার্কস চাওয়া হয়তো, অনেক সময় এটা ডিপেন্ড করে 90%, ইভেন হাইয়েস্ট 93% পর্যন্ত গেছিল 2022-এ, এরকম একটা পার্সেন্টেজ চাওয়া হয়তো। বাট এবারে রিকোয়ারমেন্টে হয়তো এটা একটু কম্প্রোমাইজ করা হবে এবং কম্প্রোমাইজ করা হয়তো জিপিএ 5টা, যেহেতু বর্তমান সিচুয়েশনে বোঝা যাইতেছে যে রেজাল্ট আসলে একটু ডাউনফল যাইতে পারে প্রিভিয়াস ইয়ারগুলোর চেয়ে। সো জিপিএটা আশা করি 4.5 বা 4.6 আপ চাওয়া হইতে পারে। আর মার্কের যে রিকোয়ারমেন্টটা থাকে সেটাও একটু কম্প্রোমাইজ করে হয়তো 80 বা 82 এমন একটা কিছু চাওয়া হইতে পারে, কারণ তাদের আসলে ছাঁটাই করতে হবে স্টুডেন্ট, সবাইকে তো আর বসতে দেওয়া যাবে না। প্রিলিমিনারিতে মিনিমাম 18,000 স্টুডেন্ট বা 24,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে, যেমন 20-এ হচ্ছে 24,000 পরীক্ষা দিতে পারছিল, বাট এটা আস্তে আস্তে সময়ের পালাক্রমে গত বছরও 18,000 স্টুডেন্টই পরীক্ষা দিতে পারছিল। সো তাদের যেহেতু স্টুডেন্ট ছাঁটাই করার একটা বিষয় আছে, সুতরাং একেবারেই যে মার্কের পার্সেন্টেজ চাওয়া হবে না এমন না, মার্কের পার্সেন্টেজ চাওয়া হবে, বাট এটা আসলে কম্প্রোমাইজ করা হবে। আগের মতন হাই মার্ক আসলে রিকোয়ার করা হবে না আর কি। ইভেন সেম টাইপের ক্ষেত্রে ভার্সিটিগুলোতেও সেম, যেমন সবচেয়ে মানে সবার আদর্শ আসলে ডিইউতে সবসময় আসলে প্রতি বছরই দেখা যায় যে 3.5 পর্যন্ত অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার একটা রিকোয়ারমেন্টস থাকে। সেটা হয়তো এবছরও বহাল থাকবে বা তারাও আরেকটু কম হতে পারে, এটা ডিপেন্ড করতেছে আসলে রেজাল্টের উপর। তো প্রত্যেকটা ভার্সিটিতে আসলে এরকম রিকোয়ারমেন্টসে কিছু চেঞ্জ অবশ্যই আসবে। ইঞ্জিনিয়ারিং বাকিগুলোতেও আসলে চেঞ্জ হবে, ভার্সিটিগুলোতে মোটামুটি আগেরগুলো মানে প্রিভিয়াস ইয়ারগুলোতেও আসলে মোটামুটি কম্প্রোমাইজ করা হতো। কখনো আসলে কোনোটাতে জিপিএ 5 তেমন একটা চাওয়া হয় নাই, বা চাওয়া হইলেও এবছর আসলে রিকোয়ারমেন্টগুলো একটু চেঞ্জ হবে। সুতরাং রিকোয়ারমেন্ট নিয়ে এখন থেকে টেনশন করার দরকার নাই। তোমার জাস্ট দেখতে হবে যে তোমার বেসিক কেমন, এবং বেসিকের পাশাপাশি তোমার গোলটা কোন দিক দিয়ে, এমটা কোন দিকে। যদি তোমার এম হয় যে না আমি মেডিকেল প্রিপারেশন নিবো এবং মেডিকেলে ভালো কিছু করবো, তাহলে তুমি গো ফর ইট, মেডিকেল প্রিপারেশন নাও। যদি তোমার মনে হয় যে না ভার্সিটিতে আমার জন্য ভালো হবে, আমার বেসিকও মোটামুটি আছে, জাস্ট আর একটু ইমপ্রুভমেন্ট দরকার, তাহলে তুমি ভার্সিটিতে যাও। আর যে স্টুডেন্টের ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি ভালো বা কোনো একটা নির্দিষ্ট সেক্টরকে আসলে তার ভালো লাগে, তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যাওয়া উচিত। বিষয়গুলো এরকম। দেন প্রস্তুতি বিষয়ক কথাবার্তাও চলে আসছে। দেন হচ্ছে ভর্তি পরীক্ষার আসলে চলার পথটা কেমন, এটা আসলে এক একটা স্টুডেন্ট বা এক একটা পার্সন টু পার্সন আসলে ভ্যারি করে। কারো আসলে জার্নিটা খুব ভালো যায়, স্মুথ যায়, কারোর জন্য আসলে খারাপ যায়। এটা ডিপেন্ড করতেছে আসলে তোমার পড়াশোনার অবস্থা কেমন তার উপর। পড়াশোনার অবস্থা মিনস তোমার যদি বেসিক ভালো থাকে তোমার জন্য পুরো জার্নিটা হয়তো ভালো যাইতে পারে, এবং জার্নি ভালো খারাপ সবই ডিপেন্ড করতেছে আসলে প্রস্তুতি মানে বেসিক কেমন, প্রবলেম সলভিং অ্যাবিলিটি কেমন, নির্দিষ্ট সময়ে তুমি ডিসিশন কেমন মেক করতে পারো সেটার উপর, তারপরে হচ্ছে টাইম মেনটেন করা, এসব বিষয়ের উপর আসলে পুরো জার্নিটা কেমন যাচ্ছে এমন বিষয়গুলো থাকে। যেমন অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় কি আবার তোমার জার্নিটা কেমন এটার আরেকটা বড় প্রভাবগুলো আসলে ভাগ্য। যে স্টুডেন্টের ভাগ্য থাকে দেখবা সেই স্টুডেন্টের আসলে অনেক জায়গায় হয়ে যাচ্ছে। দেখা যাবে একটা স্টুডেন্ট প্রিপারেশন মোটামুটি ভালো, দেখা যাচ্ছে সে প্রিপারেশন নিল ইঞ্জিনিয়ারিংয়ের, কিন্তু সে ডিইউ পরীক্ষা দিল, সেখানেও সে টপ একটা র্যাঙ্ক করে বসে থাকলো। সে মেডিকেলেও ফর্ম তুললো জাস্ট ফর দেখার জন্য যে পরীক্ষার
হল গার্ড কেমন বা পরীক্ষার পরিবেশ কেমন, দেখা গেল সে মেডিকেলও ক্র্যাক করে বসে আছে, সে ইঞ্জিনিয়ারিংও ক্র্যাক করে বসে আছে, এরকম লাকজনিত কিছু বিষয় থাকে। একই সাথে হচ্ছে বেসিকটাও তার এখানে অ্যাডেড। আবার দেখা যায় অনেক স্টুডেন্টের প্রিপারেশন ভালো, বাট ওই যেগুলো প্রভাবকের কথা বললাম তার একটা যে কোনো একটা গ্যাপের কারণে বা যে কোনো একটা ত্রুটির কারণে তার আসলে কোথাও হচ্ছে না মানে দেখা যায় কি একসাথে কয়েকটা পরীক্ষা তো একসাথে হয়ে যায়, দেখা গেল 10 দিনের ব্যবধানে তোমার 2 থেকে 3টা অ্যাডমিশন টেস্ট হয়ে গেল, কোথাও হইলো না, তার কনফিডেন্স ডাউন হইলো। ঠিক আছে, সুতরাং এটা মানে অ্যাডমিশনটা যতটা আসলে প্রিপারেশন ভিত্তিক তার চেয়ে বেশি এটাকে আসলে লাক ভিত্তিকও বলা যায়। যার আসলে লাক ভালো সে আসলে বিভিন্ন জায়গায় ক্র্যাক করতে পারে, পাশাপাশি যার বেসিক ভালো সেও বিভিন্ন জায়গায় ক্র্যাক করতে পারে। আর যার হচ্ছে আসলে কপাল খারাপ সে আসলে বেসিক যতই ভালো থাক, পরিশ্রম যতই করুক, সে আসলে নিয়তির কাছে হার মানবেই। তো প্রিপারেশন ভিত্তিক কথাবার্তা এটা। তারপর হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে সতর্কতার বিষয়সমূহ। সতর্কতার বিষয়সমূহের মধ্যে আগের পয়েন্টটাতে অনেকগুলো বিষয় আসছে, সেটা হচ্ছে টাইম মেনটেন করা, সময়ানুবর্তিতা। বাসায় আমরা একটা প্রবলেম প্র্যাকটিস করলে দেখা যায় কি সেটা আমার প্রবলেমটা সলভ করার জন্য আমি ইনসাফিসিয়েন্ট সময় পাই, মানে এনাফ সময় পাই, এবং ওই এনাফ টাইমে দেখা যায় কি একটা প্রবলেম আমার হচ্ছে না, আমি সেটাকে 10-12 করতে পারি, 10 বার করে আমি প্রবলেমটা সলভ করতে পারি। বাট সেম টাইপের একটা প্রবলেম পরীক্ষার হলে তুমি জাস্ট সলভ করার জন্য সময় পাবে 0.33 সেকেন্ড বা 0.4 সেকেন্ড। ঠিক আছে, এইসব ক্ষেত্রে তোমার শর্টকাটও জানতে হবে, সুতরাং সেটাও তোমার এখানে ইনভলভ, এবং সময়টা তোমাকে মেনটেন করতে হবে। আবার অনেক সময় দেখা যায় কি কিছু প্রশ্ন থাকে যে 0.33 সেকেন্ডেরও কম লাগে, যেমন থিওরিটিক্যাল একটা জিনিস দিলে তোমার একেবারে মেমোরাইজিংয়ে আছে যে না এটার অ্যান্সার আসলে এটা হবে, 0.33 সেকেন্ড তো লাগলো না, অল্প সেকেন্ডের মধ্যে তুমি সেটাকে কি সলভ করতে পারলা, গেল। একইভাবে এমন কিছু প্রবলেম থাকে যেগুলো একটু লং টার্ম প্রবলেম, দেখা গেলো একটা প্রবলেমের পিছনে আমার গেল 1.16 সেকেন্ড, আর একটা প্রবলেমের পিছনে আমার গেল 1 মিনিট। ঠিক আছে, এভাবে তোমাকে কি টাইমগুলো আসলে মেনটেন করতে হবে। যেটা বড় প্রবলেম সেটাতে যদি বড় সময় যায়, তাহলে বাকি মানে যেটা তোমার জানা প্রবলেম সেটাতে তোমার কি টাইম কম সময়ের মধ্যে সেটা তোমাকে সলিড অ্যান্সার করতে হবে। এভাবে তোমার টাইমটাকে তোমাকে কি মেনটেন করতে হবে। তারপরে হচ্ছে সতর্কতার বিষয়ের মধ্যে টাইম গেল, রেগুলার পড়াশোনা সেটাও অ্যাডেড। হ্যাঁ, এবং শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা আসলে অ্যাডমিশন সিজনে সবাই করে, যে সময়টা পাওয়া যায় 3 থেকে 3.5 মাস সবাই আসলে মোটামুটি পড়াশোনা করে, কিন্তু পড়াশোনাটা তোমাকে একটা আইডিয়াল ওয়েতে করতে হবে। তুমি যদি এখন বইয়ের আপ টু ডাউন সবই রিডিং দাও, তাহলে কিন্তু তোমার এখানে কোনো কিছুই থাকলো না। তুমি আপ টু ডাউন রিডিং দিলে তোমার টাইমটা লস হবে। এর চেয়ে ভালো হচ্ছে তুমি জিনিসটাকে আইডলি পড়ো, তোমার জাস্ট বই দাগানো আছে, দাগানো লাইনগুলো তুমি জাস্ট কি সুন্দরভাবে পড়তে থাকো, এবং সেগুলো জাস্ট আত্মস্থ করার চেষ্টা করো, পাশাপাশি তুমি ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে কি তোমার প্রিপারেশনটা বেটার হবে। ঠিক আছে, সুতরাং প্রিপারেশনের মধ্যে অনেক রকম পার্থক্য আছে, এসব জিনিসগুলোকে শুধরানো উচিত। টাইমের কথা বললাম। দেন ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ক্যালকুলেশন একটা মেজর রোল প্লে করে আসলে ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে ক্যালকুলেটর অ্যালাউড, সো প্রবলেম যত বড়ই হোক না কেন, ক্যালকুলেশন যতই হিউজ হোক না কেন, তুমি ক্যালকুলেটর দিয়ে ইজিলি সেটা প্রবলেম সলভ করতে পারবা। এক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেশন হ্যাক্সের বিভিন্ন কোর্স থাকে অনলাইনে, সেগুলো তোমরা ফলো করতে পারো। তার মাধ্যমে হচ্ছে ক্যালকুলেশনগুলো ইজিলি স্মুথলি খুব অল্প সময়ের মধ্যে করা যায়। আর যারা হচ্ছে আসলে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে তো ক্যালকুলেটর অ্যালাউড না, জাস্ট চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 100 mS ক্যালকুলেটর অ্যালাউড, এতটুকু, এর বাইরে আসলে কোনো ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউ করা হয় না। সুতরাং হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা তুমি যদি দেখা যায় যে পরীক্ষার 15 দিন আগে থেকে জাস্ট কিছু ক্যালকুলেশন প্র্যাকটিস করতেছো, নো, এটাও পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট ক্যালকুলেশনটা আমি বলবো কি একটা রেগুলার প্র্যাকটিসিং প্রসেস। তুমি যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকো ক্যালকুলেশনগুলো, তাহলে জিনিসটা তোমার জন্য কি আস্তে আস্তে বোঝা সহজ হবে। এবং ক্যালকুলেশনের ক্ষেত্রে মানে যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে সবসময় চিন্তা করবে তুমি এখন ক্লাস 9-10-এ নেমে গেছো, এবং ক্লাস 9-10-এ তুমি যেভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতা, ক্লাস 9-10 না, ক্লাস 5-6-এ তুমি যেভাবে ভাগগুলা করতা, একটা লম্বা ভাগকে তুমি যেভাবে প্রসেস করতা, ওভাবে তোমাকে জাস্ট চিন্তা করতে হবে। একটা দশমিকের প্রবলেমকে তুমি যেভাবে হচ্ছে কি নর্মাল সংখ্যায় নিয়ে আসতো, তারপর সেটাকে গুণ ভাগ করতে, সেভাবে তোমাকে এখানে প্রসেস করতে হবে। সুতরাং ক্যালকুলেশনের ক্ষেত্রে ইটস অল অ্যাবাউট হচ্ছে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি সময় দিবা, ততই হচ্ছে কি তোমার ক্যালকুলেশনের যে ভীতিটা সেটা দূর হবে। এবং এসব ক্ষেত্রে কিছু ভ্যারিয়েবল তোমার মুখস্থ রাখাটা জরুরি। অনেক সময় দেখা যায় কি অনেক জায়গায় কেমিস্ট্রিতে লন লগের কিছু ভ্যালু আসলে মুখস্থ করার প্রয়োজন পড়ে। দেখা যায় কি লন 2 এর ভ্যালু আমরা সবাই জানি 0.693। তো এইরকম ভ্যালুগুলো এরকম কয়েকটা ভ্যালু আসলে তোমাকে জানতে হবে, খুব বেশি জানতে হবে তা না। দেখা যাবে কি লনের ভ্যালু তোমাকে হচ্ছে
লন 1 থেকে লন 6-7 পর্যন্ত হয়তো হাইয়েস্ট দিতে পারে। এর মধ্যে যদি ভ্যালুগুলো তুমি একটু মুখস্থ রাখতে পারো, জিনিসটা তোমার জন্য সহজ হয়। কারণ অনেক সময় দেখা যায় অপশন আসলে লন লক টাইপের অপশনগুলো দেয় না, ডিরেক্ট হচ্ছে পয়েন্ট সামথিং টাইপের অ্যান্সার দেয়। তখন হচ্ছে কি লনের ভ্যালুটা তোমার জানাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা তুমি পরীক্ষার হলে না জানলে তো করতেই পারবে না অ্যান্সার। সুতরাং এরকম কিছু ভ্যারিয়েবল তোমাকে মুখস্থ করতে হবে। আর সতর্কতার বিষয় বলতে আর হচ্ছে সতর্কতার বিষয়ের মধ্যে আরেকটা পরে হচ্ছে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তোমার ব্রেনটাকে সবসময় ওপেন মাইন্ডেড রাখা। একটা প্রবলেম করতেছো সিমিলার টাইপের আরেকটা প্রবলেম যদি হচ্ছে কোয়েশ্চেন আমি একটু ঘুরাইও দিই, সেটা তুমি পারবা কিনা সেটাও তোমাকে কি ব্রেনে আসলে খেলতে হবে। এরকম যদি তুমি করতে থাকো, দেখা যাবে একটা প্রবলেম করলে সমসাময়িক আরও 10টা টাইপের প্রবলেমের সলিউশন তুমি আস্তে আস্তে বের করতে পারবা। ঠিক আছে, তো এরকম আরও কিছু ইস্যু থাকে আসলে সতর্কতার মধ্যে। আমার এখন পর্যন্ত আলোচনার মধ্যে এতটুকুই মাথায় আসতেছে। মোটামুটি ডিসকাশনটা আসলে এতটুকুতেই যায়। আর কিছু সাধারণ কোশ্চেন ছিল, মানে স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করছিলাম, সেটা যদি একটু দেখি। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি একটা চ্যাপ্টার রিভাইজ করছো, রিভাইজ করার পরে 2 দিন রিভাইজ করার পরে দেখা গেল 2-3 দিন জিনিসটা মনে থাকে, বাট 1 মাস পরে জিনিসটা থেকে যদি কোয়েশ্চেন করা হয় তাহলে অনেক সময় অনেকের মনে থাকে না। এটা সলিউশন কি একবার একজন জিজ্ঞেস করছিল, সেটা সলিউশন হচ্ছে আসলে ব্রেন জিনিসটা এক একজনের এক এক রকম। হ্যাঁ, অনেকের আসলে থিওরিটিক্যাল জিনিসগুলো মনে থাকে না, যেমন আমারও বাস্তবতা এটা থাকে না। আমি জাস্ট করি কি, যখনই ওই জিনিসটা আবার রিভাইজ দিই আমি জাস্ট বারবার লিখে লিখে পড়ি। এরকম কিছু টেকনিক্স থাকতে পারে, বা অনেকে ছন্দের আলোকে জিনিসগুলোকে মুখস্থ রাখতে চাই, ওইরকম কিছু টেকনিক্স ফলো করতে পারো। আবার যদি প্রবলেমটা এমন হয় যে ম্যাথমেটিক্যাল বেসিস, তাহলে সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে জাস্ট তুমি ওই যে বললাম একটা প্রবলেম করলে তার সমসাময়িক 10টা প্রবলেম তুমি মাথায় চিন্তা করলে যে এটা এমন যদি হয় কোয়েশ্চেনটা, তাহলে আমি পারবো কিনা, প্র্যাকটিস করতে থাকো। আর একটা প্রবলেম যদি তুমি ভালো মতো বুঝে থাকো এবং সূত্রগুলো যদি তোমার মাথায় থাকে, কয়েক মাস পরে যদি তোমাকে ওই প্রবলেম থেকে আসলে ওই টপিকটা থেকে কোয়েশ্চেন করা হয় এবং সূত্র যদি তোমার মনে থাকে, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এক্ষেত্রে আসলে প্র্যাকটিস জিনিসটা বড়। আর থিওরিটিক্যাল ক্ষেত্রে তো বললামই, যদি মানে এক একজনের এক একটা ক্রাইটেরিয়া থাকে মুখস্থ করার পড়া। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হ্যাঁ, অনেকে একজন কোয়েশ্চেন করছিল যে কোর্সের ক্লাস করার পরে আসলে অনেক কিছু গ্যাপ থেকে যায়। আবার হচ্ছে ক্লাস কোচিংগুলোতে তো মানে একটা লেকচার পার করার পরে এক লেকচারও তো একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, তারপর দিন দেখা গেল আবার নতুন লেকচার অ্যাড হইলো, কিন্তু আমার আগের চ্যাপ্টারের গ্যাপগুলো থেকে গেছে। সেটা আমি রিফিল কীভাবে করব, বা কোন প্রসেসটা আমি মেনটেন করব, বা মেনটেন করলে আমার প্রিপারেশনটা ভালো হবে। এক্ষেত্রে আমি বলবো কি, প্রিপারেশনটা আসলে বললাম যে এক একজনের এক এক রকম। তুমি চাইলে যে কোচিংয়ের সাথে তুমি ক্লাস করতেছো সেটার রুটিন ফলো করেও তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারো, অথবা সেটাকে জাস্ট তোমার প্র্যাকটিস করার একটা উপায় ভেবে তুমি তোমার মতন একটা রুটিন করেও প্রিপারেশনটা নিতে পারো। যদি তোমার হচ্ছে কোচিংয়ের ক্লাসের সাথে তাল মিলিয়ে প্রিপারেশনটা নিতে সমস্যা হয়, গ্যাপ থেকে যায়, সেক্ষেত্রে আমি বলবো তোমার নিজের মতো একটা করে রুটিন বানানো উচিত, এবং ওই রুটিন ওয়াইজ তোমাকে রেগুলার বেসিসে যেদিন যে চ্যাপ্টার তোমার পড়ার ইচ্ছা, বা তোমার রুটিনে যেদিন যে চ্যাপ্টার তুমি রাখবে, সেদিন সেই চ্যাপ্টারটা তোমাকে ভালো মতো শেষ করতে হবে। হয়তো একটা চ্যাপ্টার লং হলে সেটার পিছনে আমাকে কি 2 থেকে 3 দিন সময় দিতে হবে। প্রথম দিকে দাও, সমস্যা নাই, প্রথম প্রিপারেশনে একটু সময় লাগে, যেহেতু 3.5 মাসের মধ্যে তোমাকে প্রিপারেশন নেওয়া লাগে। প্রথম যখন প্রিপারেশন নেয় কোর প্রিপারেশন, তখন আসলে একটু সময় লাগে। অনেক সময় দেখা যায় প্রথম প্রিপারেশন শেষ করতে স্টুডেন্টের আসলে 1.5 থেকে 2 মাস, 2.5 মাসও সময় লেগে যেতে পারে। তুমি একবার যদি ভালো মতো প্রিপারেশন নাও, সব কিছু যদি ভালো মতো বুঝতে পারো, তবে তোমার সেকেন্ড টাইম যখন রিভাইজ দিবা, বা রিভাইজ প্রিপারেশন যদি আরও 2-3 বার চালাও, তোমার আসলে সময়টা কমে যাবে। সুতরাং সময় নাও, সমস্যা নেই, কিন্তু নিজের মতো করে যদি রুটিনটা মেনটেন করে একটা প্রপার ওয়েতে তুমি আগাইতে পারো, তাহলে গ্যাপ আসলে থাকবে না। আর যদি কোনো একটা চ্যাপ্টারের গ্যাপ রেখে তুমি পরের চ্যাপ্টারে শিফট করো কোচিংয়ের সাথে, তাহলে তুমি দেখা যাবে কি এখানে একটা চ্যাপ্টারের সাথে আসলে আরেক চ্যাপ্টারের রিলেশন থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি থার্মোডাইনামিক্সের একটা প্রবলেমের সাথে তোমার মডার্ন ফিজিক্সের প্রবলেমেরও অনেক রকম রিলেশন থাকতে পারে। একইভাবে হচ্ছে তোমার কারেন্ট ইলেকট্রিসিটি আর স্থির তড়িৎ, এই দুইটার মধ্যেও কি মানে অনেক সূত্রের, অনেক টপিকের আসলে সিমিলারিটিস আছে। যদি তুমি হচ্ছে স্থির তড়িতে প্রবলেম ফেস করো, গ্যাপ রেখে চলে যাও, তুমি আসলে চলতড়িতে খুব বেশি ভালো করতে পারবা না। ঠিক আছে, সুতরাং গ্যাপ রাখা যাবে না। দরকার হলে সময় নাও, নিজের মতো করে সময় নাও। দরকার হলে কোচিংয়ের সাথে তাল মিলানোর জিনিসটা অফ করো, পরীক্ষা দাও, কিন্তু কোচিংয়ের সাথে ক্লাস করে জিনিস মানে সিলেবাসটা শেষ করার যে রীতি, সেটা অফ করো। বাট সময় দাও, সময় নিয়ে নিজের মতো করে নিজের সিলেবাসটাকে গুছাই নাও। দেন হচ্ছে কি তুমি
ফাইনাল মডেল টেস্টগুলো দাও, দেখা যাবে ইনশাল্লাহ ভালো হবে এবং আশা করি কনফিডেন্টও হবা। তো এই আর না, মোটামুটি এইরকম কিছু কোয়েশ্চেন থাকে আসলে বেসিক, আর সাধারণত স্টুডেন্ট মনে যেসব কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো মোটামুটি আসলে কভার করছি। তো মোটামুটি ডিসকাশনটা এতটুকুই, তারপরে আরও কিছু টপিক থাকে জানি আনুষঙ্গিক, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে সব কিছু ব্যাখ্যা করা সম্ভব না। ইনশাল্লাহ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো ভিডিও, এবং যারা টেলিগ্রামে আমার প্ল্যাটফর্মে আসো তারাও আমাকে পার্সোনালি জানাতে পারো, আমি আমার সাধ্যমতো সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।